টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো ইরান ইসরায়েল সংঘাত ও পাল্টাপাল্টি হামলা নিয়ে। এই সংঘাত কি যুদ্ধের রূপ নিচ্ছে, আর তাতে পুরো বিশ্বে কি অস্থিতিশীলতা তৈরি হতে যাচ্ছে, বা অর্থনীতিতে এর প্রভাব কি পড়তে পারে, এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ফজলুল হালিম রানা। জনাব হালিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু শুরুতেই জানতে চাচ্ছি, এই যে ইসরায়েল এবং ইরানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কারণ ছাড়াই ইসরায়েল ইরানে আক্রমণ করেছে, তার পাল্টা আক্রমণ হিসেবে ইরানও আক্রমণ করেছে। তো এই দুই দেশের মধ্যে যে পাল্টাপাল্টি হামলা চলছে, সেটা কি যুদ্ধের রূপ নিতে যাচ্ছে? দেখুন, আমার কাছে যেটা মনে হচ্ছে যে অফিসিয়ালি এই যুদ্ধের কোনো ডিক্লারেশন না থাকলেও কার্যত এটি যুদ্ধেই রূপ নিয়েছে, যেহেতু এসকেলেশন আপনার এক্সটেনশন হচ্ছে এবং এক পক্ষ আর এক পক্ষকে আঘাত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এবং বিভিন্ন রকমের আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধে যেসব মরণাস্ত্র কিংবা ওয়ারহেড ব্যবহৃত হয়, বিশেষত মিসাইল, ড্রোন, সেগুলো ব্যবহৃত হচ্ছে। কাজেই এটি একটি যুদ্ধের ভার্সন আপনি বলতে পারেন। হয়তো পূর্ণমাত্রায় যুদ্ধ কি কিংবা লিমিটেড ওয়ারফেয়ার কিনা সেই বিতর্ক থাকতে পারে। তবে হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে নিশ্চয়ই এটি এক ধরনের যুদ্ধ অবস্থা চলছে। এই যুদ্ধ আসলে বৃহৎ আকারে বা আরো বড় পরিসরে শুরু হয়, সেটা আসলে এই অঞ্চলের, বিশেষত আমি যদি বলি মধ্যপ্রাচ্যে, কি প্রভাব ফেলবে? মধ্যপ্রাচ্যে দেখুন, এই যুদ্ধের পূর্বেই আমরা যেটা দেখি, অর্থাৎ আমরা গতকালকে এটা লক্ষ্য করলাম, কিন্তু তার আগে আপনি যেমনটা শুরুতে বলছিলেন যে একে অন্যকে, অর্থাৎ ইসরায়েল এ যাত্রায় প্রথমে আঘাত করলো ইরানে, কিন্তু ইসরায়েলের যে বক্তব্য রয়েছে সেই একই রকমের বক্তব্য ইরানেরও রয়েছে। অর্থাৎ তাদের পাল্টাপাল্টি একটা অবস্থান রয়েছে। ইসরায়েল মনে করে তার যে স্বাধীনতা কিংবা তার যে আপনার অধিকারের যে জায়গা ইসরায়েল রাষ্ট্রের, সেই জায়গায় একমাত্র হুমকি রাষ্ট্র হিসেবে তারা মনে করে মধ্যপ্রাচ্যে ইরানকে। কারণ ইরানের যে রেভলিউশন 1979-এ, সেই রেভলিউশনের পরে যারা ক্ষমতায় রয়েছে, অর্থাৎ ইসলামিক রিপাবলিক হওয়ার পরে যারা যারা এসেছেন ক্ষমতায়, তারা মূলত ইসরায়েলের বিপক্ষে এবং এই ক্লেমটাই ইসরায়েল করে আসছে যে তাদের যে স্বাধীনতা কিংবা রাষ্ট্র হিসাবে তাদের যে স্বকীয়তা, সেটা ইসরায়েলের বেলায়, অর্থাৎ ইরানের যারা শাসকগণ রয়েছেন, তারা এটা মেনে নিচ্ছেন না, এবং যার ফলে তারা মনে করেন যে তাদের মধ্যপ্রাচ্যে একমাত্র শত্রু হচ্ছে ইরান। ঠিক একইভাবে তারা আরো ক্লেম করেন যে অন্যান্য যে প্রক্সি ওয়ার চলছে মধ্যপ্রাচ্যে, অর্থাৎ হামাস যেটা করছে ফিলিস্তিনে, কিংবা ইয়েমেনে আপনার হুতিরা যেটা করছে, কিংবা আমরা যদি আরো যে সংগঠনগুলো রয়েছে, অর্থাৎ আমরা যদি হুতিজের পরে আপনার যদি হিজবুল্লাহর কথা বলি লেবাননে, তো তারা মনে করে যে এই প্রক্সি ওয়ার গুলোতে, অর্থাৎ এই সংগঠনগুলো মূলত পরিচালিত হয় ইরানের অর্থে এবং ইরান এদেরকে প্যাট্রোনাইজ করে, যার ফলে তারা এক ধরনের ছায়া যুদ্ধে দীর্ঘকালই লিপ্ত রয়েছে ইরানের সাথে, এটা তারা মনে করে। তেমনি ইরানের যে বক্তব্য, ইরান মনে করে রাষ্ট্র হিসাবে যে ইসরায়েলের মধ্যপ্রাচ্যের ঠিক মাঝখানটায় একটি গ্রেটার ইসরায়েল নামক আর্টিফিশিয়াল একটি স্টেট করার চেষ্টা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং ইসরায়েল সেটি বাস্তবায়ন করে চলছে, এবং এটি মূলত কোনো ন্যাচারাল স্টেট নয়। যে কারণে, এবং তারা যেহেতু আপনি জানেন, যেহেতু তারা একটি ভিন্ন ধর্মাবলম্বী, অর্থাৎ এখানে ইরান যেটা মনে করে যে মুসলিম বিদ্বেষী হিসাবে ইহুদিবাদকে তারা মনে করে, সে কারণে তাদের আপনি বলতে পারেন এটা এক ধরনের মনস্তাত্ত্বিকভাবে, ধর্মীয়ভাবে কিংবা আদর্শগতভাবে তারা একে অন্যকে শত্রু মনে করে। তো যার ফলে এখন আপনার যে প্রশ্ন যে এই যুদ্ধ মানে মধ্যপ্রাচ্যে বিস্তার ঘটলে কি হতে পারে, সেটা হচ্ছে যে ধরুন রাষ্ট্রগুলো, ওখানকার যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা বিঘ্নিত হবে, এবং পাশাপাশি অন্যান্য শুধুমাত্র যে ইরানি আক্রান্ত হবে কিংবা ইসরায়েলি আক্রান্ত হবে এরকম নয়। অর্থাৎ ধরুন ইরান যেসব রাষ্ট্রে তার প্রভাব রয়েছে, লাইক সিরিয়া, লেবানন কিংবা ইয়েমেন, এরকমের যারা, ইরাক, এসব রাষ্ট্রগুলোর উপরে এই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে ব্যাপক মাত্রায়। ঠিক তেমনি ইসরায়েলেরও যারা মিত্র রয়েছে মধ্যপ্রাচ্যে, তাদের উপরেও এই হামলা অব্যাহত থাকতে পারে। ফলে দেখা যায় যে এই যুদ্ধের মাত্রা বেড়ে গেলে
মূলত মধ্যপ্রাচ্যের সাধারণ যারা মানুষ তারাই আক্রান্ত হবেন, এবং এর পরিণতি আপনি যুদ্ধ সংঘটিত হলে যেটা হয়, অর্থাৎ আপনার বাজার ব্যবস্থাপনা কিংবা সাপ্লাই চেইন, তারপরে হচ্ছে আপনার মানুষের যে নিরাপত্তা, এই সব কিছুই বিঘ্নিত হবে। একটা বিষয় যদি একটু জানতে চাই আপনার কাছে, ধরেন এই যুদ্ধটা যদি আরো বড় পরিসরে শুরু হয়, সেক্ষেত্রে বিশ্বে যে পরাশক্তিরা রয়েছে তারা আসলে কি কোন দিকে যাবে, বা তাদের মধ্যে কি আবার কোনো একটি ছায়া যুদ্ধ হতে পারে? আপনার এই প্রশ্নটি চমৎকার। আপনি যেমনটা জানতে চাচ্ছিলেন যে পরাশক্তিগুলো কি করবে। দেখুন, পরাশক্তিগুলো কিন্তু ইতিমধ্যেই দুভাগে বিভক্ত হয়ে রয়েছে। ধরুন, মার্কিন যুক্তরাষ্ট্রকে কিন্তু ইরান এই হামলার পরে, গতকালকের হামলার পরে তারা কিন্তু সরাসরি অভিযুক্ত করেছে যে এই হামলা যুক্তরাষ্ট্রের মদদে হয়েছে, এবং যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট রয়েছেন তিনি কিন্তু অ্যাকনলেজ করেছেন যে তিনি এই হামলার ব্যাপারে অবগত, তবে তার দেশের কোনো সোলজার কিংবা ইউএস সামরিক বাহিনীর কোনো সদস্য এর সাথে সম্পৃক্ত নয়। কাজেই আমরা কিন্তু দেখতে পাই যে ইতিমধ্যেই, অর্থাৎ আপনার যে প্রশ্ন যে বৃহৎ শক্তিগুলো, তার মানে যুক্তরাষ্ট্র কিন্তু ইসরায়েলের মিত্র দেশ এবং তারা কিন্তু একটি পক্ষ নিয়েই রয়েছে। ঠিক তেমনি রাশিয়া কিন্তু আবার আপনার পরোক্ষভাবে ইরানের সমর্থক, ঠিক তেমনি চীনও নিরপেক্ষ আমরা জানলেও এই ইস্যুতে তারা কিন্তু অনেকটা ইরান ঘেঁষা, এবং তাদের অবস্থান কিন্তু সেরকমই। এবং রাশিয়া কিন্তু ইতিমধ্যেই এই হামলার নিন্দা জানিয়েছেন, দুজন রাষ্ট্রনায়কের সাথেই কথা বলেছেন, কিন্তু তিনি ইরানের যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন। ঠিক তেমনি ভ্লাদিমির পুতিন কিন্তু আপনার বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছিলেন এবং তাকেও এই হামলা বন্ধ করার জন্য সুদৃঢ় অনুরোধ জানিয়েছেন। কাজেই বোঝা যায় যে তার অবস্থান এখানে খুবই পরিষ্কার। ঠিক তেমনি ইউরোপও কিন্তু দুটো ভাগে বিভক্ত রয়েছে, অর্থাৎ কেউ ইরানের পক্ষে রয়েছেন, আবার কেউ, বিশেষ করে ফ্রান্স কিংবা আমরা যুক্তরাজ্যের কথা বলতে পারি, যে তারা ইসরায়েলকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যদি আপনি আসেন, তখন দেখা যায় যে সৌদি আরব এবং জিসিসিভুক্ত যে দেশগুলো রয়েছে তারা এক ধরনের দ্বিধা বিভক্ত অবস্থায় রয়েছে। আবার তুরস্ক কিন্তু সরাসরি ইরানের পক্ষ অবলম্বন করেছেন এবং তাদের অবস্থানটা সুস্পষ্টভাবে ইসরায়েল বিরোধী। কাজেই বৃহৎ যে রাষ্ট্রগুলো রয়েছে কিংবা আমরা শক্তিধর যে রাষ্ট্রগুলোকে বলতে পারি, তারা কিন্তু ইতিমধ্যেই দুভাগে বিভক্ত হয়ে রয়েছে, এবং এর ফলে এর মানে ব্যক্তি যেটা হতে পারে, অর্থাৎ একটা পর্যায়ে গিয়ে যুদ্ধ যদি বৃহৎ পরিসরে সংঘটিত হয়, সেক্ষেত্রে কিন্তু ভূ রাজনৈতিক, অর্থনৈতিক এবং আপনার নিরাপত্তাগত যে বিষয়গুলো রয়েছে, সেই জায়গা থেকে গোটা বিশ্ব রাষ্ট্র ব্যবস্থা যেটা রয়েছে সেটা দুভাগে বিভক্ত হয়ে যেতে পারে। মানে একটি তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা করছেন আপনি? তৃতীয় বিশ্বযুদ্ধ এখন আমার মনে হয় যে এই সেঞ্চুরিতে এসে এরকমের নাম করে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এরকমের ওয়ার হবে বলে আমার মনে হয় না। তবে থার্ড ওয়ার্ল্ড ওয়ার সেই আপনার 19th সেঞ্চুরিতে যেভাবে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, তার থেকে বেশি কিছু হবে, কিন্তু হয়তো এর নামটা আমরা থার্ড ওয়ার্ল্ড ওয়ার দিচ্ছি না। ঠিক যেমনটা আজকে ইরান এবং ইসরায়েল, এই যে দুই রাষ্ট্রই, অর্থাৎ একে অন্যকে শতাধিক মিসাইল আক্রমণ করেছে, কিন্তু আমরা কেউই কিন্তু অফিসিয়ালি দুটো রাষ্ট্রই বলছে না যে তারা যুদ্ধ শুরু করেছে একে অন্যের বিপক্ষে। তার মানে হচ্ছে যুদ্ধ সংগঠিত হচ্ছে, কিন্তু তারা কেউ অ্যাকনলেজ করছে না। ঠিক তেমনি তৃতীয় বিশ্বযুদ্ধের যে প্রক্সি ওয়ার আমরা সন্দেহ করি কিংবা সম্ভাবনার কথা বলি, সেগুলো তো চলছে এখন। আপনি রাশিয়া ইউক্রেন বলেন, আপনার সিরিয়া বলেন, লিবিয়া বলেন, লেবানন বলেন, প্যালেস্টাইন বলেন কিংবা ফিলিস্তিন বলেন, আজকে ইরান বলেন, তো সে যুদ্ধ তো সংগঠিত হচ্ছে, এবং এখানে দুটো স্পষ্টতই বিশ্ব যারা বড় যে রাষ্ট্রগুলো রয়েছে, শক্তিধর যে রাষ্ট্রগুলো রয়েছে, যে কথা আমি পূর্বেই বলেছি, তারা সুস্পষ্টতই দুটো ভাগে বিভক্ত রয়েছে। একটা বিষয় যদি একটু জানতে চাই, আমরা তো দেখছি যে অনেকদিন ধরেই ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর তাদের মানে নির্যাতন চালিয়ে আসছে, এবং সেখানকার ভূমি তারা বিভিন্ন অজুহাতে ক্রমে ক্রমে দখল করে যাচ্ছে। তো আসলে ইরানের উপরে এই আকস্মিক হামলা, সেটা কি ওই দৃষ্টিটাকে একটু সরিয়ে নেওয়ার জন্য, বা আমি যদি বলি যে তারা যে কাজগুলো করছে সেগুলো থেকে মানে আসলে আরেকটা জালনা সবার সামনে একটু খুলে দেয়া, যাতে সবাই এটা নিয়েই ব্যস্ত থাকে? আপনার কাছে কি মনে হয়? দেখুন, আপনি যেটা বলছেন সেটি একটি সম্ভাবনার কথা। ঠিক একইভাবে বলা যায়, অর্থাৎ এটা আপনি কনস্পিরেসি থিওরি যদি আমরা বলি, এটা তিন ভাবে বলা যায়। এক হচ্ছে আপনি যেটা বলছিলেন, অর্থাৎ যে কনসেন্ট্রেশনটা জনমানুষের বা বিশ্ববাসীর অন্যদিকে ছড়িয়ে, মানে সরিয়ে নেয়া।
ঠিক তেমনি আবার এটাও বলা যায় যে যেহেতু প্যালেস্টাইন এবং ইসরায়েল যে ওয়ার কিংবা ফিলিস্তিনিদের যে আমরা গাজা স্ট্রিপে যে নির্মম মুসলমানদেরকে হত্যাযজ্ঞ দেখলাম, সেখানে কিন্তু আপনার ইরানের সরাসরি হচ্ছে গিয়ে ফিলিস্তিনের পক্ষ নিয়ে একটি ভূমিকা ছিল। কাজেই আমরা কিন্তু বলতে পারি, এবং ইতিমধ্যে হিজবুল্লাহ কিন্তু এটি জানান দিয়েছে, অর্থাৎ পাশাপাশি হচ্ছে গিয়ে আমরা বলতে পারি অন্য যে সংগঠনগুলো রয়েছে, অর্থাৎ আমি হুতিদের কথা বলছিলাম, ঠিক তেমনি হামাস হামাস কিন্তু এই ঘটনার পরে, গতকালকের ঘটনার পরে ইতিমধ্যেই তারা বলেছে ইরানকে তার প্রাইজ দিতে হচ্ছে, সে যে হামাস কিংবা ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করেছে সেজন্য। এটি গেল একটি সম্ভাবনার কথা। আবার ঠিক তেমনি আপনি আরেকভাবে যদি বিশ্লেষণ করেন তাহলে দেখা যায় ইসরায়েলের যিনি প্রেসিডেন্ট রয়েছেন তিনি, আমরা সিরিয়া ওয়ার থেকে শুরু করে এখন পর্যন্ত যদি আপনার ধারাবাহিকতা ব্যাক টু ব্যাক যেটা হয়ে আসছে, তখন কিন্তু একটা জিনিস আপনার মনে হবে হয়তো, আপনি যদি এভাবে চিন্তা করেন যে নিজ রাষ্ট্রে বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু এক ধরনের চাপের মধ্যে রয়েছেন রাষ্ট্রপ্রধান হিসাবে, অর্থাৎ তার জনসমর্থন প্রতিদিন কিন্তু হ্রাস পাচ্ছে। ফলে তিনি কনসেন্ট্রেশন অন্যদিকে নেয়ার জন্য, অর্থাৎ তার নিজ রাষ্ট্রে তার দল এবং তাকে টিকিয়ে রাখার জন্য তিনি হয়তো ইরানকে নতুন করে তার টার্গেটে পরিণত করেছেন, সেরকমটাও কিন্তু হতে পারে। কাজেই আমরা এই সম্ভাবনার কথাগুলো আসলে উড়িয়ে দিতে পারি না, যেমনটা আপনি বলছিলেন। আরেকটা শেষ বিষয় আপনার কাছে জানতে চাই, যদি মানে এই যে সংঘাত বাড়তে থাকে, মানে সংঘাত বাড়ুক আমরা কেউই চাই না, তো এটাকে আসলে প্রশমন বা এটাকে কমিয়ে আনা বা এটা থেকে নিরসনের জন্য কি উদ্যোগ আসতে পারে এবং সেক্ষেত্রে পরাশক্তিগুলো আসলে কি ভূমিকা রাখতে পারে? প্রশমনের উদ্যোগ আমার মনে হয় হয়তো অফিসিয়ালি কিংবা আমরা টেবিল টকে এগুলো দেখতে পেতে পারি, কিন্তু বাস্তবে যেটা ঘটবে সেটা হচ্ছে গিয়ে মধ্যপ্রাচ্যে আমার মনে হচ্ছে যে অস্ত্র প্রতিযোগিতা বাড়বে। ঠিক তেমনি যে ইস্যুটাকে কেন্দ্র করে আজকের ইসরায়েল ইরানকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, সেই পারমাণবিক অর্থাৎ যে অস্ত্রের যে প্রতিযোগিতা কিংবা পারমাণবিক অস্ত্র সমরাস্ত্র তৈরির যে আপনার যে উদ্বেগ ছিল, সেই উদ্বেগটা কিন্তু এখন ভেস্তে যাবে। এবং ইরান কিন্তু এখন, আপনি জানেন যে একটা সিরিজ টক ছিল ইউএস এর সাথে, আগামী রোববারে ৬ষ্ঠ দফা বৈঠক ছিল, সেটাও কিন্তু তারা বাতিল ঘোষণা করেছে। এবং তারা কিন্তু এখন আপনার নিউক্লিয়ার উইপনের কোনো আপনার ইয়ের মধ্যে থাকবে না। ফলে একটা সম্ভাবনা তৈরি হবে নতুন করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার, যেটা বৃদ্ধি পাবে খুব দ্রুত। এবং আমার কাছে মনে হয় আপনি যেমনটা ভাবছেন যে এটা নিরসনে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা, নিরসনে উদ্যোগ নিলেও সেটা আমার কাছে মনে হচ্ছে যে সেটা কার্যত এখানে ফলপ্রসূ হবে বলে আমি বিশ্বাস করি না। তার মানে যুদ্ধ অবশ্যম্ভাবী। যুদ্ধ অবিসম্ভাবী, এবং এর সাথে যে সংকটগুলো রয়েছে, অর্থাৎ আপনার শরণার্থী সংকট, মানবিক সংকট, তারপর বিশ্ব রাজনীতির যে মেরুকরণ, সেগুলো দ্রুত চেঞ্জ হবে। অর্থাৎ আপনি সবকিছুর ফলাফল হিসেবে যদি আপনি দেখেন তাহলে ভূ রাজনীতি, ঠিক তেমনি আপনার নিরাপত্তা ঝুঁকি, তারপরে পারমাণবিক অস্ত্রের ঝুঁকি, অর্থনীতি, আপনি বিশেষ করে জ্বালানি মূল্য বৃদ্ধি পাবে, বৈশ্বিক মুদ্রাস্ফীতি দেখা দেবে, এবং পাশাপাশি হচ্ছে গিয়ে এক ধরনের ধর্মীয় যে রাজনীতি, সেটাকে ক্যাপিটাল করে অনেক রাষ্ট্র আবার এটাকে ডোমেস্টিক পলিটিক্সে ব্যবহার করার চেষ্টা করবে। তেমনি মানবিক বিপর্যয় হবে, শরণার্থীর সংখ্যা বেড়ে যাবে। এই যুদ্ধ যদি মানে আরো বড় পরিসরে শুরু হয়, সেটি বাংলাদেশের মতো আমদানি নির্ভর অর্থনীতিতে কি প্রভাব ফেলতে পারে, অথবা এখানকার ভূ রাজনৈতিক পরিস্থিতিতে কি ধরনের পরিবর্তন আনতে পারে বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হয় এটি কয়েক ধাপে বলা যায়। প্রথমত কথা হচ্ছে যে বাংলাদেশে অসম্ভব রকম একটি জ্বালানির যে সংকট, সেই সংকটে পড়বে। কারণ আমাদের, আপনি জানেন যে আমাদের দেশের তেল, গ্যাস এগুলো মূলত আমরা আমদানি নির্ভর, এবং বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনে আমাদের যে ব্যয়টা হয়, তারপর পরিবহন খরচ, এসব বিষয়ে আমাদের নির্ভর করতে হয়। অর্থাৎ এই জ্বালানি সংকট যার ফলে বৃদ্ধি পাবে, মূল্য বৃদ্ধি হবে, মুদ্রাস্ফীতি বাড়বে। ঠিক তেমনি প্রবাসী যে শ্রমিকরা রয়েছে, আমাদের যে ভাইয়েরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় ৭০ লক্ষাধিক শ্রমিক রয়েছে বাংলাদেশে, তারা যে রেমিটেন্সটা পাঠাতো সেটা এই এক ধরনের আনরেস্টের কারণে হঠাৎ করে একটা শাটডাউন হবে, যার ফলে আমাদের রিজার্ভ কমে যাবে এবং অর্থনৈতিক একটি দুর্বল জায়গা তৈরি হবে রাষ্ট্র হিসাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের যে প্রোডাক্টগুলো আমরা এক্সপোর্ট করি, লাইক গার্মেন্টস, তারপরে হচ্ছে কি আমাদের চামড়া কিংবা কৃষিজাত যে শিল্পগুলো রয়েছে, সেগুলোর
বাজারের যে সাপ্লাই চেইন সেটা যখন যুদ্ধ সংগঠিত হলে ব্যাহত হবে, তখন হচ্ছে আপনার এই এক্সপোর্টটা আপনার এমনিতেই হচ্ছে গিয়ে এক ধরনের অবস্ট্রাগলের মধ্যে পড়বে। ফলে আপনি কিন্তু এখান থেকে যে আয়টা করতেন সেই আয় কিন্তু ব্যাহত হবে। এর বাইরে যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের যে কূটনৈতিক অবস্থান সেটা জটিল হয়ে উঠবে, কারণ সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আপনি এই নীতি নিয়ে এই মুহূর্তে আপনার মধ্যপ্রাচ্যের যে সংকট তৈরি হবে সেখানে আপনার টিকে থাকা খুবই মুশকিল একটা জায়গা হবে, কারণ এখানে সুপার পাওয়ার গুলো দুভাগে বিভক্ত হয়ে যাবে। ঠিক তেমনি বাংলাদেশের আরেকটি বিষয় আমার কাছে উল্লেখযোগ্য মনে হয়, সেটাই হচ্ছে জনমত কিংবা যে রাজনৈতিক প্রভাব, অর্থাৎ ইরান কিংবা ইসরায়েলের সংঘাত নিয়ে বাংলাদেশের ধর্মীয় যে অনুভূতি এটা কিন্তু অত্যন্ত প্রবল, এবং মানুষ নিশ্চয়ই মুসলমান হিসাবে সকল মানুষই চাইবে আমরা ইরানের পক্ষ অবলম্বন করব। কিন্তু সেই জায়গায় দেখা যায় যে আমাদের যে বহির যে সম্পর্ক রয়েছে, অর্থাৎ আমাদের যে বিদেশ নীতি রয়েছে, সেখানে বড় বড় যে রাষ্ট্রগুলো রয়েছে তারা হয়তো সেক্ষেত্রে বাংলাদেশের উপরে এক ধরনের নেতিবাচক প্রভাব কিংবা নাখোশ হতে পারে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ।